কিছু গল্প মনের কথা। আমি পাপড়ি, সাথে আপনারা সবাই কেমন আছেন? আজ মঙ্গলবার, সকাল এখন 9টা বাজে। সকাল এখন 9টা মতন বাজে। এখনও রোদের তাপটা অতটা গায়ে লাগছে না, তবে একটু একটু করে বেশ বাড়ছে। প্রথমে যখন এসেছিলাম তখন যতটা মিঠে লাগছিল, এবার আস্তে আস্তে একটু একটু করে এবার ঘাম দেওয়া শুরু হয়েছে আর কি। তো এবার তো গরমটা পড়বেই আস্তে আস্তে। প্রকৃতি যত না জানান দিচ্ছে, তার থেকে বেশি জানান দিচ্ছে হচ্ছে মশার দল। মানে এইটুকু গরম পড়েছে কি পড়ে নেই, মানে মশায় একদম বসতে দিচ্ছে না। তার উপরে প্রচুর পরিমাণে গাছপালাও রয়েছে আমাদের বাড়িতে, যতটা সম্ভব সব পরিষ্কার করে রাখার চেষ্টা করা হয়, কিন্তু মশা তো কাউকে ছাড়ে না, কোথাও ছাড়ে না। এত এখন মশা বেড়েছে, সারাদিন ঘরে একদম মানে অল আউট বা লিকুইড, মানে কি বলে ওগুলোকে, যেগুলো গুড নাইট, সেগুলোকে জ্বালিয়ে রাখতেই হচ্ছে। সিঙ্গাপুরে মশা বা মাছির উপদ্রব প্রায় নেই বললেই চলে। এবার কেন নেই সেটা আপনাদেরকে আমি সিঙ্গাপুর গেলে কিছু জিনিস দেখিয়ে তারপরে শেয়ার করতে পারবো। এবার যেহেতু মশা মাছির উপদ্রব কম, সেই জন্য আইভিও ওগুলোর সংস্পর্শ পায় না। এখানে ওকে মাছি খুব বিরক্ত করছে, যখনই খেতে বসছে মাছি আসছে, বা এমনি সময়ও মাছি প্রচুর ঘুরে বেড়াচ্ছে। ওর ফেসিয়াল এক্সপ্রেশনস দেখে মানে আমার বাড়ির প্রত্যেকটা লোক একেবারে হেসে লুটোপুটি খাচ্ছে। মানে ও তো মাছি দেখেনি, মশা মাছি দেখলে ও একেবারে মানে সে কেমন একটা রিয়াক্ট করছে। আমাদের কাছে তো এগুলো ভীষণ কমন। ঠিক কথা, মশা প্রচুর বেড়েছে, কিন্তু ও তো একেবারে দেখেনি। আর মশায় কামড়ে কামড়ে একবারে পাগুলো একেবারে ফুলে পুরো লাল হয়ে যাচ্ছে আইভি। আমরা তো বড় মানুষ, কিন্তু ওর চামড়াটা তো ছোট আর কি। বেশ কয়েকদিন আমরা দুজনে একদম মানে শয্যাশায়ী ছিলাম বিছানায়। সিজন চেঞ্জের সময় তো শরীরটা খুব খারাপ হয়েছিল, কিন্তু এখন একটু সুস্থ রয়েছি, ভালো আছি, তাই আবার একটা ব্লগ করতে পারছি। কিন্তু অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতন আবারও আজকে বাগানেই এসে দেখা হচ্ছে। কিছুই করার নেই, কোথাও তেমন বেরোতে পারিনি। আর এখানে মানে রাস্তাঘাট এতটাই মানে ভয়ঙ্কর অবস্থায় রয়েছে যে ফোন টোন নিয়ে আর বাচ্চা নিয়ে বেরোনো খুব মুশকিল। এই ফুলটা আপনাদেরকে একবার দেখাই, দাঁড়ান, একলা হাতে তুলতে পারবো না। খুব ভালো মাটি পেয়েছে, আর মানে বেশ ওই রেগুলার জল পায়, আর রোদটা খুব সুন্দর পায় বলে এত সুন্দর ফুলটা ফুটেছে। ছোট থেকে এই ফুলগুলোকে কাগজ ফুল বলেই জানি, তবে ইদানিং বিভিন্ন প্ল্যান্ট বা ফ্লাওয়ার গ্রুপসে এগুলোকে আবার বাগান বিলাস বলছে দেখছি বাংলা। ইংরেজি নাম যদিও বোগেনভিলা। এত অপূর্ব লাগছে এই রানী কালারটা। আর আগে খুব বড় বড় গাছ হতো, যাদের বাড়িতে অনেক বেশি জায়গা থাকতো, সাদাটাও ফুটতো, আবার আজকাল দেখছি হালকা সবুজও ফুটছে। 9টা 15-20 মতন বাজে। আমার ছোট পিসি যাচ্ছে তার নিজের স্কুলে, লাল পাড় সাদা শাড়ি পরে স্পোর্টসে। শীতকাল মানেই তো স্পোর্টস বলুন। এই ছোট পিসিকে দেখে একদম সেই স্পোর্টসের দিনগুলোর কথা মনে পড়ে গেল। আর এদিকে বাড়ির সামনেই শান্তনুদা আজকে একদম টাটকা টাটকা সবজি নিয়ে বসেছে। আবার দেখছি এত সুন্দর পেঁপে এসছে, এগুলো দেখে আর লোভ সামলানো গেল না। বাবা তাই এসছে নিতে। শীত এবার ছেড়ে ছেড়ে যাচ্ছে, তাই বেগুন, ফুলকপি এগুলোর সাইজ ছোট হয়ে যাচ্ছে। এবারে বাজারে এসছে কলমি শাক, লাউ ডাঁটা, সজনে ডাঁটা, পেঁপে। আর যে পরিমাণে খড়গপুরের এই দিকটায় গরম পড়ে, আমার মনে হয় এখন থেকেই বডি ঠান্ডা করার যেসব ভেজিটেবল সেগুলো খাওয়া শুরু করে দেওয়া উচিত। পুতুল দিয়েও এই দেখুন গরমের তাপটা আর সহ্য করতে পারছে না, তাই এই ছাতাটা এখন থেকেই খুলে বসেছে। এই হচ্ছে ছাতাটা এদের পুরো গরমকালের সঙ্গী। আগে পুতুল দিয়ে এক মুঠো করে ফুল দিয়ে দিত, এখন আইভিকে বললে তুমি নিজে নিয়ে নাও। একটা পলিথিন দিয়ে দেয়, ওর হাতের মুঠোয় যতগুলো ফুল আঠে সেটাই ও নিয়ে আসে। আজ এত এনেছে যে কুলাতে পারছে না বলে আমি ওকে একটু সাহায্য করে দিচ্ছি আর কি। চলুন এটা নিয়ে গিয়ে কোনো রকমে একে ঠাকুরের জায়গায় রেখে দিই। এ বাবা, আইভি এত ভারী পেঁপে, তুই পারবি না, রাখ নিচে, রাখ নিচে, রাখ। চল দু হাতে ধর, দু হাতে ধর ওটা। চ চ। যাই হোক, বেলা এখন প্রায় 12টা, আর রান্নাঘরে রান্নার তোড়জোড় একদম তুঙ্গে। এক গাদা পেঁয়াজ একসাথে ভাজা হচ্ছে, আর কিছু গরম মশলা ফোড়নে দেওয়া হয়েছে। গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। এবার এতগুলো পেঁয়াজ দিয়ে হবেটা কি? আগের থেকে সেদ্ধ করে রাখা হয়েছে চিকেন। এটা নুন, হলুদ আর আদা রসুন দিয়ে একটুখানি সেদ্ধ করে রাখা হয়েছে। আর এই এতগুলো পেঁয়াজ ভাজা দিয়ে হবে আজকে চিকেন রোস্ট। দুপুর এখন এই 12:30 মতন বাজে। আমার আইভির সব স্নান টান সব কিছু কমপ্লিট। আপনাদেরকে আজকে একটা নতুন রকম রেসিপি দেখাবো, মানে রান্নাঘরে নিয়ে যাব ঠিকই, কিন্তু তার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে আলু গাছ থেকে একদম ডাইরেক্ট আলু তোলা। এটারও ক্রেডিট ছোট পিসিরই, যেহেতু আমাদের বাড়িতে অনেক লোকজন, ছোট্টখাট্টো জিনিসগুলো আমাদের মধ্যে মানে একেবারে ভীষণ মানে আনন্দের সহকারে সেলিব্রেট হয় আর কি। তো ছোটোখাটো আলু তোলা হোক বা পাকা কলা পাড়া হোক,
সামথিং লাইক দ্যাট। সেগুলো সবই মানে সবাই এন্টারটেন হয় আর কি। আর এখন তো এক্সট্রা অ্যাড হয়েছে আইভি, ওর তো আরও বেশি আনন্দ। তো ভাবলাম আপনাদের সাথেও একবার শেয়ার করি, ছোট কিন্তু বেশ খুশির মুহূর্ত আর কি। আর কোথা থেকে তুলে এনে লাগিয়েছিল সব বলছি আপনাদেরকে, কিছুটা তোলা হয়েও গেছে, বাকিটা আমার জন্য ওয়েট করছে সবাই। ভাবলাম আপনাদেরকে সাথে রাখি, সবটাই যখন শেয়ার করি এটাও আপনারা দেখুন, তারপরে রান্নাঘরে যাব। চলুন। ঠিক যে জায়গাটাতে আমাদের কলা গাছ বা আখ গাছগুলো হয়েছে, কড়াইতে তোলার মতন ছোটোখাটো আরও কিছু সবজি গাছ এখানে রয়েছে। এই যেমন ধরুন কুমড়ো, একটু উচ্ছে বা কুলেখাড়া, বাড়ির আলু বা অন্যান্য সবজির খোসা গাছের গোড়ায় কিছুটা ফেলা হলেও বাকিটা কিন্তু দিয়ে দেওয়া হয় গভর্নমেন্ট থেকে যে ময়লা নিতে আসে সেই গাড়িকেই। কিন্তু আমার ছোটো পিসি আমার বোনের এক হোস্টেল থেকে এই গাছগুলোকে এনে লাগিয়ে দিয়েছিল, মানে আলুর যে অঙ্কুর বেরিয়েছিল সেগুলোকে এনে এখানে পুঁতে দিয়েছিল। আর মাটিটা এত উর্বর, দেখুন কতগুলো আলু হয়েছে। গতকাল রাতে বৃষ্টি হয়েছে তাই মাটিটা বেশ নরম হয়ে গেছে। না না আর হবে না, আর এখানটাতেই তো লাগিয়েছিলাম, গিয়েছিল বলে দেখতে পাচ্ছি না। ওই যে পুচকু একটা, ওই যে পুচকু একটা, ওই বলতো এই যে এইটা একটা কুচি, এই যে এখানটা, এই যে অনেক দিন বেশ রুক্ষ শুষ্ক ওয়েদার ছিল, তারপরে যখন গতকাল রাত্রে এক পশলা বৃষ্টি হয়েছে আর এই মাটি থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, কি বলবো। বৃষ্টির পরে এই মাটি ভেজা গন্ধটা কার না ভালো লাগে বলুন। আবার সেই মাটি থেকে যদি একদম ঘরে টাটকা সারবিহীন এত বড় বড় আলু পাওয়া যায়। ছোট বেশি গাছ ভালোবাসে, এনে লাগিয়েছে, আর এত সুন্দর ফসল পেয়ে হাসিটা দেখুন একবার, সত্যি যে কারোরই খুব ভালো লাগবে, তাই না? বাড়ির পেছন দিকটাতেও বেশ কিছুটা মাটি রয়েছে, আর ওখানে ওই কিছু শাকসবজি রয়েছে, এই কুমড়ো গাছ, এতগুলো পুঁই গাছ আরও কিছুটা লাগানো হয়েছে। চাল কুমড়ো গাছও আমাদের বাড়িতে হয়। আর পাশেই যেহেতু দুর্গা মন্দির, সেখানে পশু বলি হয় না। আমাদের বাড়িতে যে বড় চাল কুমড়ো ধরায়, সেই বড় চাল কুমড়োর একটাকে অনেক বড় করা হয় আনটিল কালী পুজো, ওইটা তখন বলিতে দেওয়া হতো। আর এপাশে আমরুল শাক আর পুদিনা গাছে একেবারে ভর্তি। আর এখানে কুচি কুচি দুটো টমেটোও ধরেছে, তবে টমেটোগুলো ঠিক থাকে না, এগুলো পোকা হয়ে যায়, কাঁচা অবস্থাতেই তুলে নিতে হয়। এই দেখুন কতগুলো হয়েছে, দেখেছেন? দুপাশের গাছ থেকে একেবারে এতগুলো বেরিয়েছে, আরও কিছুটা তোলা হচ্ছে। তবে ওই আমরুল শাকটা কিভাবে খেতে হয় ঠিক আমাদের জানা নেই। আমাদের বাড়ির থেকে আগে অনেকেই নিয়ে যেতেন, কিন্তু আমরা কোনোদিনও সেইটা খাইনি। এই দেখুন এতগুলো আলু হয়েছে, আবার সেগুলোকে ওজনও করা হয়েছে, প্রায় 650 গ্রাম বেরিয়েছে, কম কথা নাকি? আবার এই নরম নরম আলুর শাকগুলোকেও আলাদা করা হচ্ছে, এগুলোকেও সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল করে চচ্চড়ি করলে নাকি মারাত্মক খেতে লাগে। আচ্ছা, আপনারা কি কোনোদিনও কেউ এরকম আলুর শাক খেয়েছেন? কিভাবে রান্না করেন যদি রেসিপি জানা থাকে তাহলে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজার পরে তারপরে একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে, আর মনে রাখতে হবে যে চিকেনেও কিন্তু নুনটা দেওয়া আছে। এবারে আরও একটুখানি নাড়াচাড়া করে তারপরে ওই জল থেকে চিকেনগুলোকে ছেঁকে নিয়ে দিয়ে দিতে হবে। চিকেনের জলটা আর এখানে ব্যবহার করা যাবে না। রেস্টুরেন্ট বা বিভিন্ন জায়গায় চিকেন রোস্ট আমি খেয়েছি, কিন্তু এই রান্নাটা আমার কাছে সব থেকে বেশি ইউনিক লাগে। এটা আমার মামা বাড়ির সাইডের রান্না। মশলা বলতে এখানে কিছুই ব্যবহার হবে না, কয়েকটা গোটা গরম মশলা আর গোটা একটুখানি গোলমরিচ দিয়ে দিলেই ব্যাস। চিকেনটা যেহেতু আগের থেকে সেদ্ধই করা আছে, তাই ওই মিনিট 10 থেকে 12 মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে পেঁয়াজের সাথে একদম এইরকম মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে দিতে হবে, ব্যাস। এইটাই একটা। এটাতে সব থেকে বেশি যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে পেঁয়াজ। বাইরে থেকে কোনো রকম জল ব্যবহার করা যাবে না, তাহলে এই স্বাদটা বিগড়ে যাবে। সাদা ভাতের সাথে খেতে এটা সব থেকে বেশি ভালো লাগে রেদার দেন রুটি বা পরোটা। চলে এলাম ওপরে, গৌরীর সাথে বসে এখন মাসি বঞ্জিতে একটা কোয়ালিটি টাইম কাটাচ্ছে। হাই, হাউ আর ইউ? আমার গলা এই পড়ে যাবি। কিছুই বোঝা গেল না। যারা বুঝতে পারলেন না আইভি অ্যাকচুয়ালি কোন গানটা গাইলো, তাদের জন্য বলি, ও গাইলো কালো জলে কুচলা তলে। চলুন, বেলা এখন প্রায় 1:30 বাজে, খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে বিকেলে। বিকেলে এখন প্রায় 5টা 15 মতন বাজে।
সচরাচর গরমটা পড়াতে এখন অনেকটাই বেলাটা বেড়েছে, কিন্তু যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছে রোদের তেজটা বেশি থাকলেও আজ আবার বিকেলবেলায়ও দেখছি একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার। তাই তাড়াতাড়ি একটুখানি অন্ধকার হওয়ার আগে আইভিকে এই বিকেলে এখানে খোলা জায়গাটা একটু অন্তত বল নিয়ে খেলতে দিই। আমাদের বাড়ির আশেপাশে বা একটু দূরেও কোথাও বাচ্চাদের জন্য কোনো রকম পার্কের কোনো ব্যবস্থা নেই। এই এরিয়াতে যতগুলো এইরকম 2.5-3 বছরের বাচ্চা রয়েছে, মাঝে মাঝে ভাবি যে তারা যায় কোথায় খেলতে। ওই বাবা মা নয়তো স্কুল বা কোথাও নাচের স্কুল বা আঁকার স্কুল। বাচ্চাদের জন্য একটু খোলা জায়গা যে কতটা জরুরি আমাদের ছোটবেলাটা দেখলে মনে হয় একবার ভালো করে বুঝতে পারি। সেই হিসেবে দেখতে গেলে আমরা এখনও বেশ ব্লেসড যে আমাদের বাড়িতে যাই হোক একটু জায়গা রয়েছে, অন্তত একটু খেলতে পারছে। কিন্তু বাচ্চাদের সত্যি বেড়ে ওঠার জন্য আরেকটা বাচ্চার সঙ্গ খুব জরুরি। তাই জন্য কাছাকাছি যদি একটা পার্ক হতো খুবই ভালো হতো বলে আমার মনে হয়। জানেন, জায়গা তো আজকাল আর ফাঁকা পাওয়াই যায় না। যেটুকু ফাঁকা জায়গা থাকে পরের বারে এসে দেখি সেখানেও একটা ফ্ল্যাট উঠে গেছে। এই যে পিছনেরটা বাফেলো, এই দেখো, এই যে এইটা হচ্ছে খড়গপুরের রাস্তার একটা বিরাট বৈশিষ্ট্য। স্কুল লাইফ থেকে দেখে আসছি টিউশন বা স্কুল মানে দিনের যে কোনো সময় ইনাদের দেখা রাস্তাঘাটে পাওয়া যাবেই। সিঙ্গাপুরের রাস্তায় এইরকম দৃশ্য তো একেবারেই দেখা যায় না, তাই আইভি এদের দেখে হাই হ্যালো করতে শুরু করেছে। শুধু আইভি কেন, যদি সিঙ্গাপুরিয়ানরাও এখানে আসে ওনারাও হয়তো অবাক হয়ে দেখবেন, কারণ ওই রাস্তায় তো এরকম দৃশ্য দেখা যায় না। এমনকি টিকিট কেটেও লোকে গরু, বাছুর, ভেড়া এগুলো দেখতে যায়। জানেন, বিকেলবেলাটা বেশ জমজমাট লাগে। মা কাকিমা দুদিকে বসে গল্প করে, আমরা খেলছি। আজ আবার আইভির বিশেষ প্রাপ্তি, ওর মামা ওর সাথে খেলছে। বেশ সন্ধে হয়ে এলো, চাঁদও উঠেছে আকাশে। চলুন এবার আস্তে আস্তে বাড়ি যাই আর আপনাদেরকে দেখাই আইভির নিত্য দিনের একটা কাজ। বাড়ি থেকে যে মন্দিরটা আপনাদের প্রায় দিনই দেখিয়েছি ব্লগে, আজ সামনে থেকে দেখুন। সন্ধ্যের আলোয় অপূর্ব লাগে এটা। আর আইভি প্রত্যেক দিন সন্ধেবেলায় আসে আমার বাবার সাথে এই সন্ধ্যা আরতি দেখতে। বাঁ দিকটা রাধা গোবিন্দের মন্দির বা রাধা কৃষ্ণের, আর এই ডান দিকটাই হচ্ছে দুর্গা মন্দির। রিসেন্টলি হয়েছে, এটা 2-2.5 বছর হয়েছে। এত সুন্দর কাজ হয়েছে, আপনাদেরকে পরে একদিন গোটা একটা ব্লগে ভালোভাবে দেখাবো। ঠিক এই জায়গাটায় দুর্গা প্রতিমা গড়ে দুর্গাপুজো হয়। এখন এটা তালা বন্ধ, ভেতর দিয়ে আসা যাওয়ার রাস্তা আছে। পাশেই রাধাকৃষ্ণের মন্দিরে ঢোকার আগে এরকম একটি হরি মন্দির রয়েছে। ছোট বড় সমস্ত অনুষ্ঠানে এখানে বাতাসা লুট, হরিনাম সংকীর্তন সমস্ত প্রোগ্রাম হয় আর কি। আর এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয় যখন আমি ক্লাস 3-তে পড়ি, কারণ সেই সময় আমাদের স্কুলের সমস্ত বাচ্চারা প্রভাত ফেরি করেছিল হাতে রং বেরঙের পতাকা নিয়ে। তাই খড়গেশ্বর মন্দিরের মতন এই মন্দিরের সাথেও আমার ছোটবেলার ভীষণ সুন্দর স্মৃতি জড়িয়ে রয়েছে। রাধাকৃষ্ণকে আপনারাও দর্শন করুন, উনি আপনাদের সবার মঙ্গল করুন এই কামনা করি। চলুন আর ভিডিওটাও এখানেই শেষ করি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, পারলে শেয়ার, আর নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, অন্য কোনো পথে, অন্যরকম স্বাদে। আজ আসি।